জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন আজ। দেশ জুড়ে থাকছে নানা আয়োজন। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনকাল ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। তিস্তার পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনার খবরে দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে। আমদানি নির্ভর চিকিৎসা সামগ্রীর দাম বেড়েছে ২০ থেকে ২৫%। এলসি জটিলতায় আসছে না সব পণ্য। এবং শনির আখড়া যাত্রাবাড়ি আধা কিলোমিটার সড়কে খানাখন্দে যানজটে ভোগান্তি, দ্রুত সংস্কারের আশ্বাস। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি রকিব আহমেদ এবং আমি সঞ্চয় মজুদ্দমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ১০৩ বছর আগের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। গ্রামের শেখ খোকা রাজনীতির বন্ধুর পথ বেয়ে হয়ে ওঠেন স্বাধীনতার মহানায়ক। স্কুল জীবন থেকেই নেতৃত্বের বিকাশ দেখা যায়। কলকাতায় কলেজ জীবনে বরেণ্য রাজনীতিবিদদের সান্নিধ্যে হয়ে ওঠেন দক্ষ সংগঠক। বাঙালির মুক্তির পথ খুঁজতে খুঁজতেই নিজস্ব ভূখণ্ড, স্বাধীন দেশ গড়ার স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু। তার মতো বলিষ্ঠ নেতা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও বিরল। ১৯২০ সালের ১৭ই মার্চ মঙ্গলবার রাত ৮টায় ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম শেখ মুজিবুর রহমানের। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের বড় সন্তান তিনি। পাড়াগাঁয়ের ৮-১০টা শিশুর মতোই বেড়ে ওঠা শেখ মুজিবের। তবে ছোটবেলাতেই ফুটে ওঠে নেতৃত্বের ছাপ। স্কুল জীবনে সান্নিধ্য পান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ.কে ফজলুল হকের। কোন দুষ্ট লোক, দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই। তিনি সব সময় সৎ লোকেরা সব সময় সে নেতা সব কাজে সে এটা নেতৃত্ব করবে, এই তার আকাঙ্ক্ষা ছিল। আমার বংশে আসবে না। ৩ পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেননি। সৎসাহসী, স্বাধীনতা প্রিয়। ১৯৪১ সালে ম্যাট্রিক পাশ করার পর কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন শেখ মুজিব। থাকতেন ঐতিহ্যবাহী বেকার হোস্টেলে। পরে কলেজের ভিপিও হন তিনি। ১৯৪২ সালে পরিবার জীবনে শুরু হলেও বিয়ে বছর 10 আগে। বিয়ের সময় শেখ মুজিবের বয়স ছিল 12 কি 13, স্ত্রী রেনুর 3। She was my cousin, you know. Your cousin? Yes, cousin sister. When you married? We are in the same family. When you My married? father and her father was the cousin brothers. ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে বিএ পাশ করেন শেখ মুজিব। দেশে ফিরে সে বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি শেখ মুজিবের উদ্যোগে গঠন হয় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হলে সংগঠনের অন্যতম উদ্যোক্তা শেখ মুজিব হন যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতির মাঠে পাকিস্তান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মুজিব। দিনের পর দিন, বছরের পর বছর বাঙালির অধিকার আদায়ে কারাবন্দী থেকেছেন। মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি বাঙালিকে দিয়েছেন স্বাধীন দেশের ঠিকানা, লাল সবুজ পতাকা। ঘটা করে কখনো জন্মদিন উদযাপন করেননি বঙ্গবন্ধু। কারাবন্দী না থাকলে দিনটি কাটাতেন পরিবারের সঙ্গেই। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এইমাত্র বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি তাঁর প্রতিকৃতিতে এইমাত্র শ্রদ্ধা নিবেদন করছেন।
السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. সূরা আল কাহাফ 107 ও 108 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং জীবনে সৎ ও কল্যাণকর কাজ সম্পাদন করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে এবং তারা সেখান থেকে স্থানান্তর কামনা করবে না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله, আমরা আপনার মহান দরবারে হাত তুলেছি, আপনি অনুগ্রহ করে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহ খাতা ও ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। ইয়া রব্বাল আলামিন, আজ জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণে, বলিষ্ঠ নেতৃত্ব, দেশ গঠনে জাতির পিতার সীমাহীন অবদান আপনি কবুল করুন। তিনি সারা জীবন এদেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। তাঁর জীবনের সকল অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনি দয়া করে তাঁর জীবনের সৎকর্মগুলো কবুল করে এর সওয়াব সমূহ বহুগুণ বৃদ্ধি করে তাঁর আমল নামায় পৌঁছে দিন এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইয়া রহমানুর রহিম, বঙ্গবন্ধু এবং তাঁর সহধর্মিনী বঙ্গমাতা সহ তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকলকে ক্ষমা করে দিন। তাদের কবর সমূহে চিরশান্তির ফায়সালা করে দিন এবং তাদেরকেও জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইয়া রব্বাল আলামিন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার বিশেষ রহমত নাজিল করুন। আমাদের দেশকে যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক ও মানব সৃষ্ট সকল অকল্যাণ থেকে পরিপূর্ণভাবে হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশ ও জাতি হিসাবে আমাদের অবস্থানকে সুউচ্চ করুন। আমরা যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করুন। হে আমাদের পালনকর্তা, মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ পরিচালনায় যারা নেতৃত্বে রয়েছেন তারা সহ উপস্থিত সকলকে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের তৌফিক দিন এবং সকলকে দুনিয়া ও আখিরাতের অশেষ কল্যাণ দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি কবিতা জনতার নামে লেখা, একটি কবিতা পতাকায় আঁকা ছবি, সবুজে রক্ত একটি কবিতা নদী, একটি মানুষ সারা বাংলার কবি। পথে একতারা, পথে বাউলের গান, একটি কবিতা তমসায় রোদ্দুর, একটি কবিতা অ আ ক খ শতফুল, একটি কবিতা জয় বাংলার সুর।
একটি কবিতা শত্রুর মুখে ছাই, পদ্মা গঙ্গা নদী তীরে বরা ভয়, একটি কবিতা হিজল তমাল শাখা, একটি মানুষ অম্লান অক্ষয়, একটি কবিতা শহীদ মিনারে ভোর, একটি কবিতা জনতার জয়ধ্বনি, একটি কবিতা জনতার জয়ধ্বনি, একটি মানুষ সোনার বাংলা মাগো, একটি মানুষ সাহসের তর্জনী, একটি কবিতা রক্ত পলাশ লেখা, একটি মানুষ পতাকায় আঁকা ছবি, বুকে একতারা শ্যামা দোয়েলের গান, মুজিবুর আজ সারা বাংলার কবি, মুজিবুর আজ সারা বাংলার কবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যাচ্ছি পরের সংবাদে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হচ্ছে কাল। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আসবে দিনাজপুরের পার্বতীপুরে। ভারত থেকে আসা তেল সংরক্ষণের জন্য প্রস্তুত দিনাজপুরের পার্বতীপুরের ডিপো। বাংলাদেশ অংশের 126 এবং ভারত অংশের 5 কিলোমিটার পাইপলাইনের কাজও শেষ। পানি ফ্লাশিং এর মাধ্যমে চেক করা হয়েছে পাইপলাইন, এখন উদ্বোধনের অপেক্ষা। উদ্বোধনের পর ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল ডিপো থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আসবে পার্বতীপুরের ডিপোতে। এই তেল সরবরাহ করা হবে উত্তরাঞ্চলের 16 জেলায়। পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনে একদিকে যেমন খরচ কমবে, তেমনি নিশ্চিত হবে নিরবিচ্ছিন্ন সরবরাহ। অনেক সময় তেল আসতে ওয়াগিনে অনেক দেরি হইতো, এখন দেখা যাচ্ছে যে পাইপলাইনে যদি তেলটা আসে তাহলে গাড়িটা লোড হতে খুব সহজ হবে। তেল বাইরে থেকে নিয়ে আসি, আমাদের খরচও বেশি পড়তো, যাতায়াতের ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে, তা পাইপলাইন হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার থেকেই আমাদের এই শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এটা আমি পার্বতীপুরবাসী আমরা গর্বিত, আনন্দিত। পার্বতীপুরের ডিপোতে 30,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 8টি ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন তেল আমদানি ও সরবরাহ করা যাবে। অয়েল সেক্টরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই যে সরকার এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছেন। পরবর্তীতে প্রজেক্টটা সাকসেসফুলি যখন আমরা রান করব, তখন পাশাপাশি এখান থেকে রংপুর, রাজশাহী, বাঘাবাড়ি এই ডিপোগুলোতেও এখান থেকে আমাদের তৈল সরবরাহের বিষয়টা সরকার চিন্তা আছে। 2018 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সকল প্রকার প্রস্তুতি শেষ, কাল উদ্বোধনের অপেক্ষা। তো কাল উদ্বোধনকে ঘিরে আর বিশেষ কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর এই পাইপলাইনের মাধ্যমে আসলে বাংলাদেশ কি কি সুবিধা পেতে যাচ্ছে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আপনি জানেন যে ইতিমধ্যে যে পাইপলাইনে সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। সর্বশেষ গতকালও কিন্তু ফ্লাশিং এর মাধ্যমে সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে কিন্তু এটি উদ্বোধন করবেন। আর এটি উদ্বোধন হওয়ার পরে কিন্তু মূলত পাইপলাইনের মাধ্যমে দেশে তেল চলে আসবে, অর্থাৎ ডিপোতে তেল চলে আসবে। আর এই তেল যখন আসবে, আসার পর আপনারা জানেন যে পার্বতীপুরে কিন্তু রেলওয়ে ডিপো রয়েছে, সেখানে কিন্তু সপ্তাহে 4 থেকে 5টি কিন্তু ওয়াগন আসে। সেগুলো কিন্তু উত্তরবঙ্গের প্রায় 8টি জেলায় কিন্তু সেখান থেকে তেল সরবরাহ করা হয়। এই পাইপলাইনের মাধ্যমে যখন তেল সরবরাহ শুরু হবে, তখন শুধু 8টি জেলা নয়, উত্তরে কিন্তু 16টি জেলায় কিন্তু তেল সরবরাহ করা হবে। আর এই উত্তরে যে 16টি জেলা থাকবে, তারা কিন্তু খুব কম খরচে তেল কিন্তু তারা পাবে এখান থেকে। আর সবচেয়ে যে পরিবর্তন ঘটবে এলাকায়, যে কৃষিতে কিন্তু বিপ্লব একটা ঘটবে। কৃষিতে কিন্তু যে তেলের চাহিদা, সেটা কিন্তু খুব কৃষকরা সরাসরি পাবে। এখানে বিদ্যুতের সুবিধা হবে। সব মিলে যে তেলটা যখন বাংলাদেশে আসা শুরু হবে, উত্তর অঞ্চলের মানুষ কিন্তু ব্যাপক সুবিধা পাবে এখান থেকে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। এর সাথে সংবাদে একটি বিরতি নিচ্ছে। ফিরছে খবর নিয়ে সাথেই থাকুন।
যে কি দেখাই শিখি ওরে দেখা দেখা শিখি খুঁজি দেখি শিখি দেশের 1 নম্বর নেটওয়ার্কে এখনই গ্রামীণফোন। মার্চ 1967 বঙ্গবন্ধুর ৪৭তম জন্মদিন। তিনি কারাগারে বন্দী। স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ হাসিনা সহ পরিবারের সদস্যরা কেক নিয়ে কারাগারে আসেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে। বঙ্গবন্ধু এ আয়োজন দেখে অবাক হয়ে যান, বলেন, আমি একজন সাধারণ মানুষ, আবার জন্মদিন পালন কেন? শেখ রাসেলের হাত দিয়ে জন্মদিনের কেক কাটেন বঙ্গবন্ধু। 17 মার্চ 2021 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিব চিরন্তন অনুষ্ঠানমালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ আয়োজনে সশরীরে যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। ডিজিটালি যুক্ত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইয়োশিহিদে সুগা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক টালি। তারা বলেন, মানুষকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। বাংলাদেশ নামে একটি দেশ গড়ার স্বপ্ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আপোষহীন ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার জানাবো আরো কিছু খবর। Tonal optimized technology, our high quality fabric, comfy mattress. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের অঙ্গীকার আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে অন্তরা সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদকে, বিষ বৃক্ষকে সম্পূর্ণভাবে আমরা উপড়ে ফেলব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব, এটাই আজকে। ভাই, ছোট্ট একটা প্রশ্ন আছে যে মানে রাজনীতি কথা হচ্ছে, আপনারা বলছেন সংবিধানকে কোনো ছাড় দেবেন না, বিএনপি বলছে যে আপনারা ইচ্ছা মতো সংবিধানের বিধিবিধান তৈরি করছেন। সংবিধান তৈরি হয়ে আছে, নতুন করে সংবিধানের বিধিবিধান করার কোনো প্রয়োজন নেই। আমরা যা আছে তাই নিয়ে নির্বাচন করতে চাই। সংবিধানের কোনো সংশোধন, কোনো পরিবর্তন কিছুতে সম্ভব নয়। সংবিধানকে দেশে কাটাছেঁড়া করেছে, সংবিধানকে কলমের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে এই বিএনপি সরকার। তারাই সংবিধানের উপর আঘাত এনেছে, সংবিধানকে কলঙ্কিত করেছে। আমরা সংবিধান, বাংলাদেশের পবিত্র সংবিধানকে অক্ষত রেখে সংবিধানের আলোকে আমরা আগামী নির্বাচন করতে চাই। গতকাল রাতে দেখলাম যে একটা মানে কিছু লোক, সেনা কর্মকর্তা, আমলা, শিক্ষক মিলে ডিনার পার্টি করেছে, সেখানে তারা একটা বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পাল্টা ভারত এখন নতুন করে খাল খননের মাধ্যমে তিস্তা নদী থেকে পানি সরানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে সত্যতা জানতে চেয়ে দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। সরকার বলছে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে, তবে দ্বিপাক্ষিকভাবে সমঝোতা না হলে আঞ্চলিক ফোরামে উঠতে পারে ইস্যুটি। তিস্তা চুক্তি না করে পাল্টা ভারত এখন নদীটি থেকে নতুন খাল খনন করে পানি সরানোর পরিকল্পনা করছে। খোদ দেশটির গণমাধ্যম জানাচ্ছে সে তথ্য। 4 মার্চ ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও 2টি খাল খনন করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষিকাজে মূল নদী থেকে পানি সরানোর এ পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে জলপাইগুড়ি জেলা প্রশাসন প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করেছে। এসব তথ্যের সত্যতা জানতে চেয়ে দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেনি। গণমাধ্যম থেকেই বিষয়টি জানতে পারে ঢাকা। জেআরসিকে আমি বলেছি চিঠি দেওয়ার জন্য তার কাউন্টার পার্টকে, এটা তারা অফিসিয়ালি আমাদেরকে তার বলুক
আমরা তো এটা মিডিয়া নিউজটা কতখানি এটা আমরা তো নির্ভরশীল আমরা জানি না। আমরা এই জন্য কোনো কমেন্ট পাস করবো না। আমরা বলতে চাচ্ছি যে আমরা একটা চিঠি তাদেরকে আমরা দিচ্ছি, সেই চিঠিটা উত্তর আসলে পরে আমরা বুঝতে পারবো যে সত্যি তারা ডাইভার্ট করতেছে কি করতেছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আপাতত দ্বিপাক্ষিক আলোচনার ওপরই জোর দিচ্ছে ঢাকা। পরিকল্পনায় আছে বিকল্প উপায়ও। নদী সমস্যাগুলো রিজিওনালি বসে সমস্যা সমাধান আলোচনা না করলে পরে সমস্যা সমাধান করা যাবে না। তো যে জিনিসটা আমরাও মনে করি কিছু কিছু ক্ষেত্রে আমাদের রিজিওনালও হওয়া উচিত, আমাদের বাইলেটারও হওয়া উচিত। কোনো অপশনে একটা রিজিট হওয়া যাবে না। আমরা বাইলেটার প্রবলেম আলোচনা করবো, আমরা যখন রিজিওনে দরকার হবে তখন রিজিওনাল ডিসকাশন করবো। বিশেষজ্ঞরা বলছে তিস্তার উজানে পশ্চিমবঙ্গের একাধিক ছোট ছোট জলবিদ্যুৎ কেন্দ্র ও খাল খনন করে পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য আরও শঙ্কার কারণ হবে। শুধু শুকনো মৌসুমে তো পানি নাই, আর এখন যে নতুন খাল করছে ইতিমধ্যে তো পানি নিয়ে গেছে সব শূন্য, ওর খালেও তো পানি পাবে না। কাজে টেকনিক্যাল আলোচনা না, পুরো আলোচনাটা হতে হবে পলিটিক্যালি ডিপ্লোমেসির মাধ্যমে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয় তিস্তা নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা হচ্ছে। খাল খননের তথ্য যাচাই শেষে পরবর্তী করণীয় ঠিক করবে সরকার। এ ব্যাপারে আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যালোচনা করছি এবং খবরটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রত্যাবাসনের পাইলট প্রকল্প শুরু করতে কক্সবাজারের আশ্রয় শিবিরে চলছে রোহিঙ্গাদের যাচাই বাছাই। দ্রুতই এ প্রক্রিয়া শুরুর বিষয়ে আশাবাদ ঢাকা। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মুখপাত্র বলেন, সফররত মিয়ানমারের প্রতিনিধি দল প্রত্যাবাসনের উদ্দেশ্যে তালিকাভুক্ত 450 জন রোহিঙ্গার তথ্য যাচাইয়ের কাজ করছে। বাংলাদেশ, চীন এবং মিয়ানমারের উদ্যোগে গৃহীত পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনে তালিকাভুক্ত পরিবারের বাদ পড়া সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ করছে। প্রথম পর্যায়ে আনুমানিক 450 জনের সাক্ষাৎকার গ্রহণ করবে বলে তারা জানিয়েছে। এর ফলে পরবর্তীতে সুবিধাজনক পরিস্থিতিতে রোহিঙ্গাদের স্বেচ্ছায় টেকসই প্রত্যাবাসন করা যাবে বলে আমরা আশা করি। পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে দুবাইয়ে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান সহ অন্যদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন ডিবির প্রধান হারুনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আরাফ খান পুলিশ খুনের আসামি, বিষয়টি সাকিবকে বলা হয়েছিল জানিয়ে ডিবির প্রধান বলেন, এরপরও তার দুবাইয়ে যাওয়া দুঃখজনক। তিনি আরও জানান, 2018 সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খানকে রাজধানীর বনানীতে হত্যা করে মরদেহ গাজীপুরের কালীগঞ্জের জঙ্গলে পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। এ মামলার তদন্তে রবিউল ইসলামের নাম এলে নকল একজনকে আসামি সাজিয়ে কারাগারে পাঠানো হয়। পরে রবিউল ভারতে পালিয়ে আরাফ খান নামে পাসপোর্ট করান। এরপর দুবাই গিয়ে বনে যান স্বর্ণ ব্যবসায়ী। গোয়েন্দারা জানাচ্ছেন, ইন্টারপোলের সহায়তায় আরাফকে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। আরাফ খান কিভাবে এত সম্পদের মালিক হলেন তা নিয়েও চলছে তদন্ত। তাকে জানানো হয়েছে এবং অন্যান্যদেরকে জানানো হয়েছে। জানানোর পরেও তারা কেন এরকম একটা খুনির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছেন এটা আমি জানি না। তদন্তের স্বার্থে যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে জিজ্ঞাসাবাদ করব। অপারেশন সামগ্রী, ব্লাড ব্যাগ, বিভিন্ন ধরনের রি-এজেন্ট সহ জরুরি চিকিৎসা সামগ্রীর দাম বেড়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন 1.5 থেকে 2 গুণ বাড়তি দামে এসব পণ্য কিনতে হচ্ছে তাদের। এলসি জটিলতায় আনা যাচ্ছে না অনেক পণ্য। এই অবস্থায় হাসপাতাল ও ক্লিনিকগুলো চিকিৎসা খরচ বাড়িয়ে নিলেও সবচেয়ে সমস্যায় দাতব্য প্রতিষ্ঠানগুলো। গ্রিন রোডের বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের প্রতিদিনকার চিত্র এটি। সারা দেশ থেকে অন্তত 30 জন থ্যালাসেমিয়া রোগী আসেন নিরাপদ রক্ত পরিসঞ্চালনের জন্য। রক্তের উপাদান আলাদা করতে প্রয়োজন হয় কয়েক রকমের ব্যাগ ও নানা ধরনের রিএজেন্টের, কিন্তু পণ্যের দাম বাড়ায় বেকায়দায় পড়েছে অনুদানে পরিচালিত এ প্রতিষ্ঠানটি। ট্রিপল ব্যাগের সংকটের কারণে রক্তের রেড সেল, প্লাটিলেট ও প্লাজমা আলাদা না করেই পরিসঞ্চালন হচ্ছে। ট্রিপল ব্যাগ যেগুলো কোয়ালিটি ব্যাগ যেগুলো আমরা 245-250 টাকায় কিনতাম, সেগুলো প্রায় 400 টাকা হয়ে গেছে। এটা একটা মারাত্মক রকম আশঙ্কা আমাদের জন্য দেখা দিয়েছে, কারণ বিষয়টা হচ্ছে যে আমরা তো এই রোগীদের কাছ থেকে বেশি সার্ভিস চার্জ নিতে পারবো না।
ব্যবসায়ীরা বলছেন আমদানি নির্ভর প্রায় সব পণ্যের দাম বেড়েছে 20 থেকে 25 ভাগ। এলসি জটিলতায় আসছে না জরুরি সব চিকিৎসা সামগ্রী। কিটের এক একটা প্রাইস আছে, যেমন একটা আছে 18 টাকা, একটা আছে 20 টাকা, সেইখানে আমরা সেটা পাচ্ছি না, ডবল টাকা দিয়ে আমরা পাচ্ছি না সেটা। যে কোনো র্যাপিড ডিভাইস, স্টিভ ডিভাইস, গ্লাভস, সুচার, যে জিনিসগুলা সেলাই, অপারেশনের সেলাই টেলাই, প্রত্যেকটা জিনিসেই প্লাস 25 থেকে 35% প্লাস রেট অ্যাভাব। মাল আপনি চাচ্ছেন 10টা, আমি আপনাকে কোনো রকম ম্যানেজ করে 1-2টা দেওয়ার ব্যবস্থা করতে পারতেছি। জরুরি চিকিৎসা সামগ্রীর মজুদ ফুরিয়ে যাওয়ার আগেই এলসি জটিলতা নিরসন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসা সংশ্লিষ্টদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজে 4 শিক্ষার্থীকে নির্যাতন ও সংঘর্ষে জড়ানোর অভিযোগে 7 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতদের মধ্যে একজনকে 3 বছর, 3 জনকে 2 বছর এবং বাকি 3 জনকে 1.5 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে 2 জন 59তম ব্যাচের ও বাকি 5 জন 62তম ব্যাচের ছাত্র। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের 8 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবিরের কর্মী সন্দেহে 4 জনকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী 7 শিক্ষার্থী জড়িত থাকার কথা উঠে আসে। অভিযুক্ত এসব শিক্ষার্থী গেল কয়েক বছরে কলেজে সংঘটিত একাধিক মারামারির ঘটনায় যুক্ত ছিল বলেও অভিযোগ রয়েছে। একাডেমিক কাউন্সিলের মিটিং হলো, যে কয়জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের শাস্তি হইল আর কি। ঘটনা ঘটছে গত 4 বছরে, যতগুলি তদন্ত কমিটি রিপোর্টে সব জায়গায় এরাই ছিল। বিভিন্ন জেলার শতাধিক ইউনিয়ন পরিষদ, কয়েকটি পৌরসভা ও উপজেলা নির্বাচনে বেশিরভাগই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। চট্টগ্রামের বোয়াখালীতে আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম রাজা ও ফটিকছড়িতে AK জাহিদ চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ও 2 ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ফরিদপুর, গাজীপুর, মেহেরপুর, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করছেন। এর আগে উৎসব মুখর পরিবেশে সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4:30টা পর্যন্ত। মাত্র আধা কিলোমিটার সড়কের জন্য চরম ভোগান্তিতে শনি রাখরা যাত্রাবাড়ির সড়ক ব্যবহারকারীরা। নিয়মিতই ঘটছে দুর্ঘটনা, প্রায়ই হচ্ছে তীব্র যানজট আর ধূলিধূসর তো আছেই। নাগরিকদের এমন অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, দ্রুতই সংস্কার করা হবে এই রাস্তা। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের পাশ দিয়ে শনি রাখরা যাত্রাবাড়ি সড়ক এটি। খানাখন্দে ভরা এই রাস্তার দৈর্ঘ্য প্রায় আধা কিলোমিটার। গত 3 বছরেও সংস্কার হয়নি সড়কটির। খানাখন্দের ভোগান্তির পাশাপাশি রয়েছে অতিরিক্ত ধূলাদূষণ। এই সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, খানাখন্দের কারণে প্রায় ঘটে দুর্ঘটনা আর তীব্র যানজট তো আছেই। যেমন রাস্তা ভাঙে দিয়ে কিছুদিন পর পর একটা করে দুর্ঘটনা ঘটে। 2 দিন আগে একটা কভার ভ্যান উল্টায় পড়ে গেছে। ভয়াবহ অবস্থা, দুর্ভোগ তো মানুষের আছেই, বৃষ্টি হলে আরো দুর্ভোগ, গাড়ি উল্টানো, অ্যাক্সিডেন্ট এবং যাত্রাবাড়ি মাছরা, মানে এই জায়গাটার মানে কোনো গুরুত্ব নাই। কষ্ট তো হয়, আমার গাড়িও একদিন এই জায়গা পড়ে গেছে, আমার এই মাল সহ। জায়গা গেলে মনে করেন ছুটতে মনে করেন 2 ঘন্টা লেগে যেতে, জামটা মনে করেন 2 কিলো পর্যন্ত ছাড়া জায়গা। এমন পরিস্থিতি থেকে দ্রুতই মুক্তি মিলবে বলে আশ্বাস দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। জানালেন 50 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হবে রাস্তা। দরপত্র আমরা আহ্বান করেছি, দরপত্র প্রায় সম্পন্নের পথে। আমরা আশা করছি যে এই মাসের শেষ নাগাদ অথবা এপ্রিলের প্রথম দিকে আমরা কাজটি শুরু করতে পারবো। এটা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ীভাবে সংস্কারের জন্য আমরা RCC ঢালাই করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়ক, এর জন্য কাজ করাটা দুরূহ। সড়কটির প্রস্থ আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চতুর্থবারের মতো বাড়ানো হলো চলতি বছরের হজ নিবন্ধনের সময়সীমা। হজের নিবন্ধন করা যাবে আগামী 21 মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় সময়সীমা শেষ হলেও বাংলাদেশ থেকে হজে যাওয়ার কোটা পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারিভাবে 9,569 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 91,246 জন এই পর্যন্ত হজের নিবন্ধন করেছেন। আর কোটা পূরণ হতে এখনও বাকি 26,383 জন। এদিকে বুধবার হাইকোর্টকেও এমনই তথ্য জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।
কোটা পূরণ না হওয়ায় এই বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা আগেও 3 দফা বাড়ানো হয়। কক্সবাজারের টেকনাফ থেকে কলেজ ছাত্রসহ 7 জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রতিদিনের মতো সকালে পাহাড়ের কাছে কেউ গরু চড়াতে, কেউ বা পানের বরজে ও খেতে কাজ করতে যান। এ সময় একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে সেখান থেকে 7 জনকে ধরে নিয়ে যায়। টেকনাফ থানার ওসি হাফিজুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। গেল জানুয়ারি মাসে নীলা থেকে 4 কৃষককে অপহরণ করে সন্ত্রাসীরা। এর আগে গত বছরের ডিসেম্বরে অপহৃত হন 8 জন। মুক্তিপণ দেওয়ার পর তারা মুক্তি পান। আট 10টা পাহাড় আমরা অভিযান করলাম। তিনি আলো শেষ বিধায় আজকের অভিযানটা আপাতত এখানে রেখে আমরা সমতলে কাজ করব। আগামীকালকে নতুন স্ট্রেন্থে আমরা ডিবির সহায়তায় তাদের নির্দেশনায় নতুন করে শুরু করব। রাতব্যাপী আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তাজনিত কারণে আবারও পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ায় পর্যটক শূন্য বান্দরবনের 3 উপজেলা। খালি পড়ে আছে হোটেল, মোটেল, রিসোর্ট। এ অবস্থায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েছেন পরিবহন শ্রমিক, ট্যুরিস্ট গাইড সহ পর্যটন খাতে যুক্ত হাজারো মানুষ। শুনশান নীরবতা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায়। বদলে গেছে দর্শনীয় স্থানের দৃশ্যপট। পর্যটক শূন্য বগালেক, নাফাখুম, কেওকারাডং, তাজিংডং সহ বিভিন্ন দর্শনীয় স্থান। সন্ত্রাস নির্মূল অভিযানের কারণে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর 3 উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। এতে বিপাকে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অলস সময় কাটানোর পাশাপাশি এই খাতে ধসের শঙ্কা তাদের। যৌথ অভিযানের কারণে সবসময় আমাদের টুরিস্টগুলো বন্ধ থাকতেছে, যার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমরা এই ব্যবসার সাথে আমরা গাইড এবং ব্যবসায়ীরা অনেকে জড়িত। তো অনেক ক্ষতি হচ্ছে। একদিকে যে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছি, আর হচ্ছে মানসিকভাবে। তাড়াতাড়ি সমাধান হোক, আমাদের আর্থিক আয় সচল হোক। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন পুলিশ সুপার। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভ্রমণে, স্থানীয় এবং যারা পর্যটক আছে তাদের। তো এটি হচ্ছে বিশেষ অভিযান পরিচালনার জন্য। এটা কিন্তু বিভিন্ন সময় হয়ে থাকে। আমরা কিন্তু সবাই নিরাপত্তায় আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। গত 12 মার্চ রোয়াংছড়িতে সেনাবাহিনীর টহল দলের ওপর কুকিচিন ন্যাশনাল আর্মির হামলায় নিহত হন সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন। আহত 2 সেনা সদস্য চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, পাহাড়ের এই অস্থিরতা কি আসলে সহসা কাটার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আর আসলে যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত তাদের অন্য কোনো উৎস না থাকায়, মানে আয়ের উৎস না থাকায় তারাও তো আসলে মানবতর জীবনযাপন করছেন, তো আশু কোনো সমাধান দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, আসলে বান্দরবানে গত থেকে অভিযান সেনাবাহিনী সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এখনো পর্যন্ত। তো যৌথ বাহিনীর উপরে এই সন্ত্রাসীরা কিন্তু হামলা চালায়, এবং হামলার পরিপ্রেক্ষিতে এই ধরনের পর্যটন স্পটগুলোতে দর্শকদের আসার যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু প্রদান করেছে জেলা প্রশাসন। কয়েকদিন আগেও র্যাবের প্রেস ব্রিফিং হয়েছে, এবং তারা যেটি বলছেন যে জামাতুল সার্কেল নামে যে নতুন জঙ্গি সংগঠন উত্থান হয়েছে পার্বত্য এলাকায়, তাদের সাথে ন্যাশনাল কেএনএফ কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সশস্ত্র সংগঠন সংযুক্ত হওয়ার কারণেই কিন্তু আসলে এই ঘটনাগুলো হচ্ছে। এবং এর প্রেক্ষিতে আরেকটি যে বিষয় জানিয়ে রাখতে চাই যে একটি দেশের সেনাবাহিনীর উপরে যখনই কোনো সশস্ত্র সংগঠন হামলা চালে, আসলে এটি কিন্তু ভাববার বিষয় পার্বত্য এলাকায়। তো
আমরা কি জেনেছি আসলে এই সন্ত্রাসী বিরোধী যে অভিযান সেটি আসলে কবে নাগাদ শেষ হবে, এটি কিন্তু এখন পর্যন্ত র্যাব এবং যৌথ বাহিনী নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করে নিতে কবে নাগাদ আসলে এই অভিযান শেষ হবে। তো এরই প্রেক্ষিতে কিন্তু যে পার্বত্য এলাকায় পার্বত্য বান্দরবানে যে সকল পর্যটনের স্পট রয়েছেন এবং যে সকল জায়গায় আসলে পর্যটকরা ছুটে যান সেই জায়গাগুলো বেশিরভাগ রুমা, রুয়াংশ এবং শান্তি হওয়ার কারণেই কিন্তু সেখানে কিন্তু নিষেধাজ্ঞা প্রদান করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বেশিরভাগ এই যৌথ বাহিনী এবং যৌথ বাহিনীর যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে এখন সেখানে রুমা, রুয়াংছড়ি এবং থানচি যে সীমান্তবর্তী এলাকায় সেই সব এলাকাগুলোতেই এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হওয়ার কারণেই কিন্তু পর্যটকের নিরাপত্তার স্বার্থে এই পর্যটকদেরকে নিষেধাজ্ঞা কিন্তু দিয়েছেন জেলা প্রশাসন। তো আমরা সর্বোপরি পর্যটক সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলে দেখেছি যে তারা বলছেন যে আসলে এই ধরনের সমস্যা অচিরেই কিন্তু সমাধানের পথ খুঁজে তাদের অন্য কোনো ব্যবস্থা করার জন্য। এবং আমরা যেটি জেনেছি যে এখানে টুরিস্ট স্পটের সাথে যে সকল জড়িত রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বাস মালিক থেকে শুরু করে তারা কিন্তু আসলে এখানে তারা কর্মহীন হয়ে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংফিং মার্মা। 19 বছর ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি। প্রয়োজনীয় সংস্কারের অভাবে গ্রন্থাগারটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। জামালপুর সরকারি গ্রন্থাগারেরও অবস্থা নাজুক। প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি পাঠক সৃষ্টিতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। বরিশাল পাবলিক লাইব্রেরিতে অনেক বছর ধরেই নেই কোনো পাঠক। পলিস্তরা খসে ধুলো জমে পানি চুইয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহত্তম এই পাঠাগার। 1854 সালে প্রতিষ্ঠা হয় বরিশাল পাবলিক লাইব্রেরি। 1984 সালে নগরীর বাঁধ রোডে নিজস্ব জমিতে স্থানান্তর হয় এই গ্রন্থাগারটি। সার্বিক পরিচালনায় জেলা প্রশাসন থাকলেও পরিচালনা কমিটির সদস্যরা নির্বাচিত হতেন পাঠক সদস্যদের মাধ্যমে। 2004 সালে গ্রন্থাগারটি বন্ধ হয়ে যায়। এর এক বছর পর আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত গ্রন্থাগারটি চালু করা যায়নি। 2005 সনে কমিটি হয়েছে, আমি একজন মেম্বার হিসেবে চিঠিও পেয়েছি, কিন্তু পরবর্তীতে কখনো এ নিয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো মিটিং হয়েছে বলে আমার জানা নেই। তার অস্তিত্ব এখনো আছে কিনা এটাও আমি বলতে পারবো না। 500 আজীবন সদস্য ও 400 সাধারণ সদস্য থাকার পরও দুরবস্থার জন্য প্রশাসনের সদিচ্ছাকে দুষলেন স্থানীয়রা। তবে গ্রন্থাগারটি চালুর উদ্যোগের আশ্বাস দিয়েছে প্রশাসন। পাবলিক লাইব্রেরিতে সেমিনার হতে পারে, আলোচনা হতে পারে, বরিশালের লেখকদের একটা প্রদর্শনী হতে পারে। 5 জন হবে, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, এইভাবে পাঠক সরে যাবে। আমাদের সেটা কোনো উদ্যোগ ছিল না। এটি একটি ঐতিহ্যবাহী লাইব্রেরি। আমরা সেখানে গিয়েছি, বড় ধরনের সংস্কারের প্রয়োজন এবং এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে এটি সংস্কারের ব্যবস্থা নেব। জামালপুরেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণদশা সরকারি গণগ্রন্থাগারটির। নেই তেমন পাঠকও। তবে পাঠক বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন গ্রন্থাগার সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছাত্রছাত্রীরা বই পড়া বন্ধ করে দিয়েছে, কারণ আমাদের লাইব্রেরিগুলো বন্ধ থাকে, আমাদের লাইব্রেরিগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। এখন আমরা পাঠক বৃদ্ধি করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করেছি এবং ক্লাসগুলোতে বলার চেষ্টা করেছি এবং শিক্ষকদের সাথে সহায়তা চেয়েছি, ওনারা যেন ওনাদের কোমলমতি শিশুদের জন্য আমাদের এখানে পাঠায়। জামালপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে নিবন্ধিত পাঠক সংখ্যা মাত্র 70 জন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের পরিচয় নিশ্চিত করলেও 1 জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এছাড়া শহরটির একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গোপনে প্রবেশ করে হামলা চালিয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। তবে ইসরায়েলের দাবি, নিরাপত্তার স্বার্থেই জেনিনের শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে তারা। জেনিনের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ইসরায়েল গত বছর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমন পীড়ন জোরদার করেছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী জেনিনে 3 জন ফিলিস্তিনিকে হত্যা করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার ইউক্রেনকে যুদ্ধবিমান MiG-29 সরবরাহ করার কথা জানিয়েছে পোল্যান্ড। সোভিয়েত আমলে নির্মিত এই যুদ্ধবিমানটি সরবরাহ করতে রাজি বলে জানিয়েছে দেশটির সরকার। পোল্যান্ড সরকারের মুখপাত্র জানিয়েছেন, এতে তাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না, বরং রুশদের সবসময় সীমান্ত থেকে দূরে রাখার ব্যাপারে জোর দেওয়া হয়। এদিকে পোল্যান্ডের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান না পাঠানোর সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।
পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা ন্যাটো জোটভুক্ত কোনো দেশের প্রথম পদক্ষেপ হবে। দ্বিতীয় বছরে গড়ানো যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য কঠিন হবে বলে মনে করছেন খোদ ইউক্রেনীয় অনেক কমান্ডার। এক বছরে অনেক দক্ষ সেনা নিহত হওয়ায় নতুন প্রতিরোধ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় বছরে গড়ালেও নেই সংকট সমাধানের কোনো ইঙ্গিত, বরং সময় যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে লড়াই, বাড়ছে প্রাণহানি। রুশ হুমকি উপেক্ষা করে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়িয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। অত্যাধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের মতো সহযোগিতা পাচ্ছে কিয়েভ, সেই সাথে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। তবে এত কিছুর পরও দ্বিতীয় বছরে গড়ানো যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য কঠিন হবে বলে মনে করছেন ইউক্রেনের অনেক কমান্ডার। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এক বছরে অনেক দক্ষ সেনা নিহত হওয়ায় নতুন প্রতিরোধ গড়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইউক্রেনের 46তম এয়ার অ্যাসল্ট ব্রিগেডের এক কমান্ডার। ফ্রন্টলাইনে লড়াই করা ইউক্রেনীয় সেনাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, আর্টিলারি শেল এবং মর্টার বোমা সহ গোলা বারুদের ঘাটতি সেনাদের জন্য বাড়তি সংকট সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে আক্রমণের বদলে ইউক্রেনীয় সেনারা রুশ হামলা থেকে নিজেদের রক্ষা করার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। যুদ্ধে ইউক্রেনের ঠিক কী পরিমাণ সেনা হতাহত হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। পশ্চিমা গোয়েন্দা সূত্র মতে এ পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষের 1.5 লাখ সেনা হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি দুই পক্ষের সেনা হতাহতের সংখ্যা অন্তত 2 লাখ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 63 বছরের ভয়াবহ তাপদাহে বিপর্যস্ত আর্জেন্টিনা। মার্চের প্রথম সপ্তাহেই স্বাভাবিকের তুলনায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশটিতে। অতিরিক্ত গরম, খরা ও দাবানলে ধ্বংস হয়ে গেছে 2.5 লাখ হেক্টরের বেশি ফসলি জমি। এ সংকট দেশটির অর্থনৈতিক সমস্যাকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে দেখা দিয়েছে আবহাওয়ার অস্বাভাবিক রূপ। সাধারণ হিসেব নিকেশ বদলে প্রকট হচ্ছে খরা, দাবানল, ঝড়, বন্যার মতো দুর্যোগ। আর্জেন্টিনায় সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর মার্চেও তীব্র তাপদাহে নাকাল জনজীবন। গ্রীষ্মকাল শেষ হলেও গরম কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিনই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড। ফেব্রুয়ারির শেষ দিক থেকে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে প্রতিদিন তাপমাত্রা থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য শহরেও রেকর্ড হয়েছে 63 বছরের সর্বোচ্চ তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহেই স্বাভাবিকের তুলনায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশটিতে। অতিরিক্ত গরম, খরা ও দাবানলে ধ্বংস হয়ে গেছে 2.5 লাখ হেক্টর ফসলি জমি। সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ $1,400 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, লা নিনার প্রভাবে নৃশংস তাপপ্রবাহের শিকার আর্জেন্টিনা। সমুদ্র ও আবহাওয়ার তাপমাত্রার ভারসাম্য নষ্ট হওয়ার জেরে যে পরিস্থিতি তৈরি হয় তা এল নিনো বা লা নিনা নামে পরিচিত। লা নিনা দিয়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের শীতল অবস্থা এবং এল নিনো দিয়ে উষ্ণ অবস্থা বোঝায়। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে ও পূর্ব উপকূলে দেখা দেয় তীব্র খরা। বছরের শুরুতেই নাসার জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, লা নিনার প্রভাবে 2022 সালের চেয়ে বেশি উষ্ণ হবে চলতি বছর, যা 2024 সাল পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ড সিরিজ শেষ না হতে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। 3 ফরম্যাটে টাইগাররা এগিয়ে থাকায় এই সিরিজে নিজেদের শক্তিমত্তা বিচার করতে চাইবে বিসিবি। ওয়ানডে দলে মাহমুদুল্লাহ না থাকায় সেই জায়গায় পূরণে কাজ করতে হবে টিম ম্যানেজমেন্টকে। টি-20-র পর ওয়ানডেতে অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের। ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ, এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। পূর্ণশক্তির দলে পরীক্ষা নিরীক্ষার সুযোগ ঠিকই রেখেছে বিসিবি। মাহমুদুল্লাহকে বিশ্রামে রেখে কাকে তৈরি করতে চায় ম্যানেজমেন্ট? ইয়াসির রাব্বি নিয়মিত সুযোগ পেয়ে হতাশ করেছেন, তারপরও আস্থা রেখে তাকে ফেরানো হয়েছে।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেওয়া রাব্বি মাত্র 3 রান করে অস্বস্তি বাড়িয়েছেন। এই পজিশনে সেরা অপশন হতে পারে তৌহিদ হৃদয়। ইংল্যান্ডের সিরিজে টি-20তে অভিষেক হয়েছে, সেখানে নজর কেড়ে ডিপিএলে প্রথম ম্যাচে ছিলেন দুর্দান্ত। ওয়ানডে ফরম্যাটেও হৃদয়ের সুযোগ হতে পারে। খানিক সহজই ছিল এই হৃদয়ের কাছে। চিন্তার কারণ আরও একটি পজিশন নিয়ে। সবশেষ টি-20তে বাদ পড়ে চাপে আফিফ হোসেন, ওয়ানডেতে ছন্দে নেই তিনি। তবে আবাহনী ব্রাদার্স ম্যাচের ঝড়ো 50 তাকে দেবে আত্মবিশ্বাস। স্বস্তি খুঁজতে পারে টাইগার ম্যানেজমেন্টও। আয়ারল্যান্ড সিরিজে ফিনিশার রোলে আফিফই টিকে যাবেন। অধিনায়ক তামিমের আস্থা আছে তার ওপর। ওয়ানডে বিশ্বকাপের বেশি সময় না থাকায় দলের কম্বিনেশনে বড়সড় রদবদলের সুযোগ নেই। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শক্তির জায়গা পরখ করতে চাইবে বিসিবি। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন মৌসুম কিন্তু পুরনো চেহারায় এনামুল হক বিজয়। ওয়ানডে দল থেকে বাদ পড়া বিজয় ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরিতে উড়ন্ত শুরু করেছেন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 372 রান তুলেছে আবাহনী, ম্যাচ জিতে নেয় 124 রানে। ডিপিএল ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এনামুল বিজয় ও নাইম শেখের উদ্বোধনী জুটিতে আসে 157 রান। নাইম ফেরেন 85 রান করে। বিজয় 118 বলে খেলেন 123 রানের ইনিংস। সমান 6টি 4 ও ছক্কা হাঁকান আবাহনী ওপেনার। লিস্টে ক্রিকেটে এটি তার 16 নম্বর সেঞ্চুরি। 4-এ নেমে আফিফের ব্যাটে ঝোড়ো 65 রান। অধিনায়ক মোসাদ্দেক করেন 46 রান। শেষ দিকে জাকের আলীর ক্যামিওতে রান পাহাড় আবাহনীর। জবাবে 6 উইকেটে 248 রান করে ব্রাদার্স ইউনিয়ন। সেঞ্চুরি করেছেন মিজানুর রহমান। দিনের বাকি 2 ম্যাচে মোহামেডানকে 128 রানে হারিয়েছে গাজী গ্রুপ। শাইনপুকুরের কাছে 4 উইকেটে হেরেছে রূপগঞ্জ টাইগার্স। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটার। ধন্যবাদ সবাইকে।